নমস্কার। আজকে বিজেপি সরকার গঠন হলো। শুভেন্দু মুখ্যমন্ত্রী হলেন। সঙ্গে আরও ৫-৬ জন মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন। তাদেরকে মন্ত্রিত্ব, এখন কোন মন্ত্রিত্ব দেওয়া হবে সেটা ঠিক হয়নি, কিন্তু ক্যাবিনেটে তারা স্থান পেলেন। তাদের মধ্যে দিলীপ ঘোষ আছে, অগ্নিমিত্রা পাল আছে, আপনার অশোক কীর্তনিয়া আছে, টুডু মহাশয় আছেন, এরকম অনেক, নিশীথ প্রামাণিক আছেন। তো এরা আছেন। তো আজকে আমি বলবো শুভেন্দুর উত্থান, মমতার পতন কি করে হলো। বামফ্রন্টকে হারাতে, যখন বামফ্রন্টের সরকার চলছিল, তখন বামফ্রন্টকে হারাতে মমতার মতো একটা নেত্রীর খুব প্রয়োজন ছিল। কারণ বিরোধী নেত্রী হিসাবে তার জুড়ি মেলা ভার। তার মধ্যে ছিল অসীম সাহস এবং লড়াই করার ক্ষমতা এবং জেদ। সেই জেদ এবং লড়াইয়ের ক্ষমতাই টিএমসিকে তার জায়গা করে দিল। ৩৫ বছরের বামফ্রন্ট শাসন সমাপ্ত হলো, টিএমসির জন্ম হলো ২০১১ সালে। আর সেই জেদই মমতাকে আজ পতনের জায়গায় নিয়ে গেল। ৩৪ বছরের শাসন করা বামফ্রন্টকে হারানোর জন্য একটা মমতার দরকার ছিল। ওরকম আগুনে বিরোধী নেত্রী ছাড়া বামফ্রন্টকে কেউ হারাতে পারত না। ঠিক সেইভাবেই মমতাকে হারানোর জন্য বিজেপির একটা শুভেন্দুর দরকার ছিল, যে রাজনীতি মমতা থেকেও বেশি বোঝে এবং মমতার স্টাইলেই বোঝে। বাম আমলে তৃণমূলের উত্থানে শুভেন্দুর কি ভূমিকা, সেটা আজকের টিএমসি করা কচি নেতারা জানে না, কিন্তু দিদি জানে শুভেন্দু কি জিনিস। তাই আগে ভাগেই বিজেপিতে শুভেন্দুর শক্তি বেশি হওয়ার আগেই শুভেন্দুর কেরিয়ার শেষ করতে নন্দীগ্রামে দিদি ওপেন চ্যালেঞ্জ জানালেন। কারণ মমতা তখন হারানোর কিছু ছিল না, সে হারলেও অন্যখান থেকে জিতে মুখ্যমন্ত্রী হতো, কিন্তু শুভেন্দু যদি হারতো তার কেরিয়ার শেষ হয়ে যেত। তাই তিনি নন্দীগ্রামে চলে গেলেন। তাই মমতার বিরুদ্ধে বিরোধী দলনেতা হলেন শুভেন্দু। ভেবে দেখুন, আজ থেকে ৩ মাস আগেও বঙ্গ বিজেপিতে ২০০+ আসন জেতার এই হাওয়া ছিল না, কিন্তু মমতা গড়ে মমতাকে চ্যালেঞ্জ জানানোটাই ছিল বিজেপির টার্নিং পয়েন্ট। অস্ত্র সেই শুভেন্দুই। বিজেপির কর্মীরা আবার বাড়তি অক্সিজেন পেলেন। তারপর লক্ষ লক্ষ মানুষের ভিড় ব্রিগেডে। ওখান থেকেই বোঝা গেছিল বিজেপি আসতে চলেছে বাংলায়। এবারও মমতার গড়েই হারালেন শুভেন্দু। শুভেন্দু মতো রাজনীতি কেউ বোঝে না, মমতাও বোঝে না। তাই শুভেন্দুকে সঠিক সঠিক জায়গায় অস্ত্রের মতো ব্যবহার করে, সঠিক জায়গায় ব্যবহার করেছিল এই বিজেপি। কারণ এই মমতাকে হারাতে একটা শুভেন্দুরই প্রয়োজন ছিল। যখন ২০১৮, ওই সময় শুভেন্দু টিএমসি ছেড়ে বিজেপিতে যোগদান করবে ঠিক করছিল। কারণ আমরা যখন টিএমসিটা করতাম,
বামফ্রন্টকে সরানোর সময় আমি প্রথম ভোট দিই। আমরা দিদির হয়ে লড়েছি, কিন্তু আমরা মনে প্রাণে এটাও জানতাম যে দিদির পরে শুভেন্দু স্থান দ্বিতীয়, দিদির পরে স্থানটাই হবে শুভেন্দুর। কিন্তু দিদি সবচেয়ে জীবনের বড় মারাত্মক ভুল করলো যখন তার ভাইপোকে সেকেন্ড ইন কমান্ড করলো, তখন থেকেই দলটা ভাঙতে শুরু করলো। তারপরেই শুভেন্দু মনে মনে ঠিক করে নিয়েছিলেন এই দলে থাকবেন না। তারপর অনেক কিছু গেছে শুভেন্দুর বুদ্ধি দিয়ে। তখন আমরাও ঠিক করেছিলাম শুভেন্দু যদি চলে যায় আমরাও চলে যাব। ও ডিসিশন ভাবার সময়ই আমি বিজেপিতে চলে আসি। না, কোনো ফর্ম ফিল আপ করে নয়, মনে প্রাণে, কোনো অ্যাক্টিভ ওয়ার্কার নয়, কিন্তু সাপোর্টার হিসাবে। আমি 2019-এ বিজেপিকে ভোট দিই, 21-এ ভোট দিয়েছি, এবছরও ভোট দিয়েছি। এবছর তো জনমত নির্বিশেষে বলতে গেলে সবাই বিজেপিকে ভোট দিয়েছেন। কিন্তু কিছু কিছু কথা খুব খারাপ লাগে, যে বিজেপির নেতারা বলছেন কাউকে বিজেপিতে নেওয়া হবে না, কাউকে এখানে ঢোকানো যাবে না। হ্যাঁ, মানছি এক শ্রেণী সুবিধাবাদী, তোলাবাজ, এদেরকে আপনারা দলে নেবেন না, কারণ আপনারা এরা চিহ্নিত করে ফেলেছেন যে সমাজে বিষাক্ত কারা। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা মনে মনে ঠিক করে রেখেছিল তৃণমূল আর নয়, এবার বিজেপিকে চাই, যারা বারান্দায় দাঁড়িয়ে বিজেপির মিছিলে হাত নেড়েছিল, যারা সকাল সকাল উঠে বিজেপিকে ভোট দিতে গেছিল, তাদের তো আহ্বান করছেন না, তাদেরকে হাত ধরে নিয়ে আসছেন না যে আসুন। সাধারণ মানুষের কথা বলছি আমি, যে আপনারা আসুন, আমাদের সঙ্গে আনন্দে সামিল হন। এটাও দরকার। যেরকম তোলাবাজ, গুন্ডা, মাফিয়া, এদেরকে দূর করতে হবে, সেরকমই সাধারণ জনতাকে আগিয়ে আপনাদের সামনে আনতে হবে। কারণ এই ভোটটাই শেষ ভোট নয়, এরপরে অনেক লড়াই, এটা লড়াইয়ের শুরু। তাই আপনাদের জায়গাটাকে মজবুত করতে হবে। যারা মনে মনে বিজেপিকে সাপোর্ট করে তাদেরকেও আপনাকে আনতে হবে, আপনাদের আনন্দের সঙ্গে তাদেরকে সামিল করতে হবে, তাদেরকেও মনে জোর দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের জায়গা পরিপূর্ণ হবে। নেব না নেব না রাজনীতি, আমরা যেই কজন আছি সেই কজনই থাকবো, এই কজনই করে খাবো, এইটা ঠিক নয়। সাধারণ মানুষ কিন্তু আপনাদের দিকে কিছু চায় না, তারা কিন্তু আপনাদের পোস্ট চায় না, সে নেতা হতেও চায় না, সে কোনো জায়গার সভাপতি বা সম্পাদক হতেও চায় না। সে একটু সম্মান পাবে, মাথা উঁচু করে রাস্তায় হাঁটবে, এইটুকুনি চায়, এইটুকুনি চাওয়া পাওয়া তাদের। তা আপনারা এই দিকটা একটু দেখবেন, এসা আশা করছি। এবার বলছি মমতা হারটা কেন হলো, কি কি ভুল করেছেন তিনি। ভুল প্রচুর করেছেন, তার মধ্যে আমি কিছু কিছু উদাহরণ আপনাকে দিই। যেমন প্রথম, পার্কস্ট্রিট কাণ্ডের পর মেয়েটার বিচারের দাগ লাগানো হয়। পার্কস্ট্রিট কাণ্ড আপনাদের মনে আছে, তার বিচার কিন্তু এখনো হয়নি, সেই বিচার আপনাদের দিতে হবে। দ্বিতীয়, কামদুনি কাণ্ডের পর টাকা দিয়ে একটা মেয়ের সম্মান আর মৃত্যুকে কিনতে চাওয়ার হার। মৌসুমী টুম্পাদের কথা শুনতে চাওয়া হলো না, এটার জন্য হার। মেয়েদের সম্মানকে তিনি মান্যতা দেননি, টাকার বিনিময়ে কিনতে চেয়েছিলেন।
সাধারণ মেয়েদের কথা তিনি শুনতে চাননি, কাউকে মাওবাদী বলে ধরিয়ে দিয়েছেন। এগুলো তার ভুলের অংশ। তিলে তিলে এক ধাপ করে সিঁড়ি দিয়ে তিনি নেমে যাচ্ছিলেন, উনি বোঝেননি। উনি ভাবছিলেন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আরজিকর কাণ্ড তার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট। সেখানেও তিনি মৃতার বাবা মাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন। তিনি ভাবতেন টাকাই বড়, আমার দলের সবাই সাধু পুরুষ, আমি টাকা দিয়ে প্রত্যেককে কিনে নেব, কেউ আমার বিরুদ্ধে মুখ খুলবে না। কিন্তু ভিতর ভিতর এত চোরা স্রোত, এত ঘৃণা তার উপর তৈরি হয়েছিল, সে নিজে টের পায়নি। কেন পায়নি? কারণ তিনি কারোর কথা শুনতেন না। উনি যেটা বলতেন সেটাই সবাইকে শুনতে হতো, যার জন্য যারা ওকে উপদেশ দিত, যারা সৎ উপদেশ দিত না, তারা তিনি যেটা ভালোবাসেন, তিনি যেরকম করে চলেন, সেইভাবেই তাকে উপদেশ দিয়ে ক্রিমটা খেতেন। আর সৎ উপদেশ দিলেই তাকে বের করে দেবে, তাই তিনি কারোর কথা শুনতেন না। তারাও সেই চামচামিগিরি করে গেছেন। সারদা কাণ্ডে মানুষকে সর্বনাশ করে দেওয়াতে আপনার হার হয়েছে। আপনারা টাকা খেয়েছেন, আপনারা লোককে মিটিং করে বলেছেন হ্যাঁ কোম্পানি ভালো, আপনারা টাকা লাগান। তারপরও আপনারা সেই দায়িত্ব নেননি, কাউকে একটি টাকাও দেননি। শুধু সারদা কেন, এরকম তখন হাজার হাজার কোম্পানি গজে উঠেছিল, প্রত্যেকের অনেক টাকা গেছে। আমিও কোনো কোম্পানিতে ছিলাম, আমারও প্রচুর টাকা গেছে। আমি যাদের থেকে টাকা নিয়েছিলাম, যাদেরকে ইনভেস্ট করেছিলাম, কোম্পানি দেয়নি, আমি নিজে সবার টাকা মিটিয়েছি। গাদা গাদা বই তাদের আমার কাছে আছে, আমার কাছে জমা দিচ্ছে, আমি টাকা ফেরত দিয়েছি। আমাকে কেউ সেই টাকা ফেরত দেবে? দেবে না। এরকম অনেক আমাদের এলাকায় বাইরের থেকে আসা মুসলিম তরকারিওয়ালা, রুটিওয়ালা, আপনার ফলওয়ালা, সবজিওয়ালা, এদেরকে বসানো হয়, প্রতিদিন টাকা তোলা হয়। আমারও একটা দোকান ছিল ফুটপাতে। আমাকে, আমার থেকে যেহেতু আমি এলাকার ছেলে, টাকা তুলতে পারবে না, তা আমার পিছনে লেগে আমার দোকানটাকেও তুলে দেওয়া হয়েছে। যাক, যে আমার কথা ছাড়ুন, তারপর আসছি একটা কমিউনিটিকে সরি নিজের স্বার্থে বারবার করে তিনি ইউজ করেছেন। তিনি বলেছেন আমি না থাকলে 1 মিনিটে সব শেষ হয়ে যাবে। এগুলো আমরা মানতে পারিনি। আমরা সনাতন ধর্মী, আমি হিন্দু এবং ব্রাহ্মণ। হিন্দুদের শেষ করতে হলে জেনে রাখুন, প্রথমে ব্রাহ্মণের উপর টার্গেট হবে, কারণ ব্রাহ্মণদেরকে মারতে পারলে হিন্দু আস্তে আস্তে শেষ হবে। যেটা কাশ্মীরে হয়েছিল কাশ্মীরি পুরোহিতদের উপর, সেটা কিন্তু এখানেও হতো। হিন্দুদের বেশি করে ব্রাহ্মণদের টার্গেট করা হতো। শিক্ষকদের রাস্তায় বসিয়ে দেওয়া, এটা হচ্ছে হার। বেআইনিভাবে শিক্ষক নিয়োগ, কারি কারি টাকা পার্থ চ্যাটার্জির বাড়ির থেকে পাওয়া, তার বান্ধবীর বাড়ির থেকে পাওয়া, এই নিয়ে মমতা কিছু বলেননি। বাংলাদেশে আমাদের হিন্দুরা মার খেয়েছে, মরেছে, তার প্রতিবাদেও একটি কথাও বলেননি। মুর্শিদাবাদে আমাদের হিন্দু ভাইরা মারা গেল, তার জন্য একটি কথা বলেননি।
একটা জেনারেশনকে পঙ্গু করে দিয়েছেন। আমরা কোনো কর্ম পাইনি, কর্ম দেওয়াই হয়নি কাউকে, পাবে কে? এই 15 বছরে বেকার আর বেকার আর বেকার। বেশিরভাগ মানুষ কোনো রকমে তার সংসার চালাচ্ছে। কিছু মানুষ চলে গেছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে, খেটে খাচ্ছে, যা পাচ্ছে তাই করছে, করে কোনো রকমে তার সংসার চালাচ্ছে। উনি ছেলেদেরকে বাইরের রাজ্যে পাঠিয়ে এই রাজ্যটাকে একটা বৃদ্ধাশ্রমে পরিণত করেছেন। এইটা তার হারের কারণ। এই মা বাবাগুলো সেই পরিযায়ী শ্রমিকের দুঃখ তারাই জানে। যেই ছেলে মেয়েগুলোর চাকরি চলে গেল, তাদের টাকা ফেরত দেওয়ার কথা আছে, তারা কোথার থেকে দেবে? তাদের তো সেই সব টাকা খরচা করে ফেলেছে, কেউ বিয়ে করে ফেলেছে, তার কারোর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কোথায় দেবে? দিতে গেলে তাদের সুইসাইড করতে হবে। এই কথা তিনি ভাবেননি। এই লুটের রাজনীতি করেছেন। উত্তরবঙ্গকে নজরই দেননি, কাঁদতে ছেড়ে দিয়েছেন। তারপরও তিনি মিটিংয়ে বলতেন উত্তরবঙ্গ হাসছে, জঙ্গলমহল হাসছে। কার জন্য কি করেছেন? হাসছে না কাঁদছে, আপনি দেখার ক্ষমতাই আপনার নেই। কি করে বুঝবেন তাদের কথা? আপনার তো মাটিতে পা পড়ে না। আপনার ভাইপো আর আপনি হাওয়ায় ওড়েন। গরিবের কথা আপনি কি করে বুঝবেন? প্রত্যেকটা সরকারি স্কুল বন্ধ। বেসরকারিতে বাবা মাকে ইচ্ছা না থাকলেও ভর্তি করতে হচ্ছে, মাসে মাসে মাইনা দিতে হচ্ছে, তাদের ক্ষমতা নেই, কিছু করার নেই। সরকারি স্কুলগুলো বন্ধ। কোনো কোনো সরকারি স্কুল তো ক্লাব হয়ে গেছে, কোনো কোনো সরকারি স্কুল তো মদের আড্ডা হয়ে গেছে। সেখানে সন্ধ্যার পরে মদ খাওয়া হয়, জুয়া খেলা হয়, ছাট্টা খেলা হয়, গাঁজা খাওয়া হয়, চরস খাওয়া হয়, আমার নিজের দেখা। এগুলোর পরিবর্তন চাই। এই নতুন সরকারের কাছে অনেক কিছু আমাদের প্রত্যাশা, অনেক কিছু পরিবর্তন করতে হবে, অনেক কাজ করতে হবে। ন্যানো কারখানা আমাদের পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি নেই। একটা বড় ইন্ডাস্ট্রি যাও এলো, টাটা একটা ন্যানো কারখানা বানাতে গেল, সেটাকে আটকে দিয়েই মমতার উত্থান হয়েছিল। তখন অনেকে ভাবেনি যে আজ কেউ এই পশ্চিমবাংলার দিকে তাকাবে না। উনি বলেছিলেন হাফ হাফ, ওইটাকে অনেকে সমর্থন করেছিল যে হাফ কারখানা হোক, হাফ দিয়ে দেওয়া হোক। তাই তিনি সরকারে এসেছিলেন। নন্দীগ্রামের আন্দোলন আর ন্যানো কারখানার আন্দোলন, এই নিয়ে তিনি সরকারে এসেছেন। কিন্তু তারপরেও কোনো ইন্ডাস্ট্রিকে তিনি আনতে পারেননি, কারণ তিনি জমি মাফিয়াদেরকে রাগাতে পারেননি। কোনো ইন্ডাস্ট্রিতে তিনি যে জমি দেননি, সেই জমিগুলোকে ফ্ল্যাট বাড়িতে পরিণত করেছেন। মাফিয়া তোলাবাজ এদের হাতে দিয়েছেন মুনাফা কামানোর জন্য। দিনে দিনে পশ্চিমবাংলাটা পঙ্গু